বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল, এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায়, দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়া। ইসলামী শাসন চায় দেশের মানুষ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জোটবদ্ধ নির্বাচনের পথে ইসলামী দলগুলো ঐক্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রাণের মেলা বইমেলা শুরু হচ্ছে আজ, বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন জিএমপি কমিশনার। এবং বাণিজ্য মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়, বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, পণ্যের মান বাড়ানোর তাগিদ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে শুক্রবার অনুষ্ঠিত হল জুমার নামাজের জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি এই বৃহত্তম জুমার জামাতে শরিক হন। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা জুবাইর আহমেদ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়া চান মুসল্লিরা। এদিকে বিশ্ব ইজতেমার প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি মেহমান। দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে ছুটে আসেন লাখো মুসল্লি। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন সবাই। এ সময় দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। বিশ্বের যত মুসলমান নির্যাতিত নিপীড়ন আছে সবাই শান্তিতে থাকুক। চূড়াই নাজের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ জানুয়ারি 31 ও ফেব্রুয়ারি 1-2। সমস্ত মুসলমান এক হয়ে যাও, কাট্টা হয়ে যাও, বাস ফিস। জুম্মার নামাজে অংশ নিয়ে দোয়া কামনার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করেন ভিনদেশি মুসল্লিরা। تم إكرامنا من بنغلاديش جزاهم الله خير. Alhamdulillah, this is the good opportunity for how we can build our iman and amal, and we can work together, you know. Organized and nothing actually, alhamdulillah, yani to be. এদিকে প্রথম পর্বে ইজতেমা ময়দানের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে তৎপর দেখা যায় জিএমপিকে। এ সময় সবার সহযোগিতার কথা জানান বিভাগীয় কমিশনার। সহযোগিতা এবং কর্মকাণ্ড তারা সন্তুষ্ট এবং তাদের যে চাহিদা ছিল আমরা মোটামুটি তাদের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। ইজতেমাতে কোনো যানজট নাই, উপরে গাড়ি চলছে, দূরপাল্লার গাড়ি চলছে, নিচেও গাড়ি চলছে, মানুষ চলাফেরা করছে। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। এর আগে শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রোববার পর্যন্ত। ওই দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর গাজীপুরের টঙ্গীর এই বিশ্ব ইজতেমা। এখানকার আগত মুসল্লিরা জানিয়েছেন বিশ্বের মুসলিমদের শান্তি এবং সৌহার্দ্য স্থাপনে এই বিশ্ব ইজতেমাটি বিশেষ নজির হয়ে থাকবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ তীর থেকে তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সময়ে জামায়াতে ইসলামের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা মহানগরের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণে এ দোয়া মাহফিল। এতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, একটা সময় পরিস্থিতি এমন ছিল যে অনেকে নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। এই ঘটনা থেকে জাতির শিক্ষা নেওয়া উচিত। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি
এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। এদিকে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। এ সময় ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। আগামী দিনে যারা এভাবে ফ্যাসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। জুলাই আগস্ট হত্যায় জড়িতদের দ্রুত বিচার শেষ করে রায় কার্যকর করার দাবি জানায় ছাত্র শিবির। ওবায়দুল হক মারুফ, মনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জোটবদ্ধ নির্বাচনের পথে হাঁটছে ইসলামী দলগুলো। এসব দলের নেতাদের দাবি, বিগত সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের কারণে অধিকার বঞ্চিত জনগণ বিকল্প শক্তি হিসেবে দেশে ইসলামী শাসন দেখতে চায়। তবে রাজনীতির মাঠে ইসলামী দলের ঐক্য টিকে থাকা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর শ ম আলী রেজা। ওবায়দুল হক মারুফের আরেকটি প্রতিবেদন। অতীত সরকারের গুম, খুন, জেল জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সীমাহীন নির্যাতনে 1.5 যুগেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার নীতিতে চলছিল ইসলামী দলগুলো। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোটখাটো বিভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গঠন করছে তারা। বিগত সময়ে নানা নির্যাতনের কথা উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়াকে জরুরি বলে মনে করেন হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি। বিচার ছাড়া মানুষকে গুম করে ফেলে। ইসলামী শাসন আসলে তো বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না। ইসলামের বিরুদ্ধে কোনো রকমের কোনো কাজ জাতীয়ভাবে বা দেশে যাতে না হয়, এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হইলে এখনই আমাদের একতা প্রয়োজন, ঐক্যবদ্ধতা প্রয়োজন। আগামী নির্বাচনে যাতে ইসলামী দলগুলো একটা ফ্যাক্টর হয়, আমরা সকলে মিলে এক আসনে একজনকে যাতে প্রতিদ্বন্দ্বিতা করাই। সুশাসন প্রতিষ্ঠায় বিকল্প শক্তি হিসাবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। ফেসিবাদী একটা শক্তি ছিল আওয়ামী লীগ, তারা নাই, কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত পুরো বিলোপ হয় নাই। তারা যা করতো এখনো একটা শ্রেণী তাই করে। যারা অতীতে দেশ শাসন করেছে তাদের প্রতি আস্থাশীল না। তারা যত কথাই বলুক, তারা পরীক্ষিত, তারা কি করে, কি করতে পারে। এই জন্য মানুষ নতুন বিকল্প শক্তি চাচ্ছে। আমরা যদি সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা এখানে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আমরা আবির্ভূত হতে পারি। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা হয়েছে বলে জানান সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ডক্টর খলিলুর রহমান মাদানী। মুসলমানদের আকীদা বিরোধী কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, অপরদিকে অমুসলিমদেরও অধিকার নিশ্চিত করতে হবে। এই সব কিছু নিয়েই কিন্তু ওলামায়ে কেরাম সেই 7 সাল থেকে বারবার আন্দোলন সংগ্রাম হরতালও হয়েছে এগুলো আদায় করার জন্য। এবং আমরা সবাইকে বলছিও ইসলামী দলগুলো প্রত্যেক আসনে একটি মাত্র বাক্স দিক। অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির সবকিছু নিরাপদ রাখতে হবে, তাদের নিশ্চিতভাবে ধর্মীয় বিশ্বাস পালন করার সুযোগ করে দেওয়া, এরকম একটা দেশ আমরা চাই। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে যে কোনো ত্যাগ স্বীকারে জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রস্তুত তার দল। আমাদের সাথে ইসলামী দল যতগুলি আছে, বলা যায় অলমোস্ট সব দলের সাথে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে যে ইসলামী দলগুলি আগের অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক কাছাকাছি পরস্পর। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য কতটা পরিপক্কতা পাবে তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক SM আলী রেজা। কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ডেমোক্রেসির জন্য খুব জরুরি, ঐক্যটাও জরুরি। তবে এই ঐক্যটা সাস্টেনেবল হওয়ার জন্য আমার মনে হয় আরও কিছুদিন আপনাকে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পলিটিক্সে স্বার্থের বিষয় থাকে, এই স্বার্থ যদি কারো কৌশলগত স্বার্থ রক্ষিত না হয় তখন তারা এখানে স্টিক থাকবেন, এটা এই মুহূর্তে বলা কঠিন। যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এক ধরনের একটা কম্পিটিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে।
সবকিছুর পরও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা এড়িয়ে জাতীয় ঐক্যই বেশি জরুরি বলে মনে করছেন এ বিশ্লেষক। কৌশলের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ খুব জোরে সোরে থাকা জরুরি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্র ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এরপর পুলিশ সদর দপ্তর অভিমুখে পদযাত্রা করে সংগঠনটি। শুক্রবার পদযাত্রাটি দোয়েল চত্বর পার হলে পুলিশি বাধার মুখে পরে রমনা জোনের ডিসির কাছে 5 দফা স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি। আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি, এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশ হেডকোয়ার্টার বন্ধ, এখানে তো ঊর্ধ্বতন কর্মকর্তা এইভাবে নাই। আমি কালকে ইনশাল্লাহ এটা আমি আইজিপি স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। 5 অগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জাতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজউদ্দিন খান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে এমন মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে ব্যাংকিং খাতের চোরদের কারণে অর্থনীতির বেহাল অবস্থা বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি ডক্টর মোহাম্মদ আতহার উদ্দিন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। দেশে উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখা ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 9ম পুনর্মিলনী শুক্রবার কার্জন হল চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ আবুল বাশার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মিহিরলাল সাহা সহ অন্যরা এতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজউদ্দিন খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, চলমান রাজনৈতিক বাস্তবতায় দেশ সংকটকাল অতিক্রম করছে। দিস ইজ দ্য টাইম ফর আস টু স্ট্যান্ড টুগেদার। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে মানুষের রক্ত। দেয়ার ইজ নো গোয়িং ব্যাক, দেয়ার ইজ নো সেকেন্ড থট। আমাদের সামনেই এগোতে হবে। মানুষের রক্তের ঋণ এখন আমার সাথে, আপনার সাথে। অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আজমত গ্রুপের চেয়ারম্যান ও মোহনা টেলিভিশনের ডক্টর মোহাম্মদ আতহার উদ্দিন এতে বলেন, ব্যাংক খাতে দুর্নীতির কারণে অর্থনীতি চরম বেহাল। এই অবস্থায় দেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের মুখে। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হাল ধরেছি, তখন যে অবস্থা আমার ছিল আজকে সেই অবস্থা আমি নাই। আমার সামনে একজন গার্মেন্টের লোক বসে আছে, উনি হয়তো বুঝতে পারবেন যে গার্মেন্টের এখন কি অবস্থা যাচ্ছে। আগের সরকার আমাদের ওয়ার্কারদেরকে 60% বেতন বাড়িয়ে দিয়ে গেছেন, 60%। তারপরে এখন আবার নতুন গভর্নমেন্ট এসে ওই 160%-এর উপরে 9% বাড়িয়ে দিয়েছেন। 24 লক্ষ টাকা দিতাম আমি গ্যাস বিল, এখন দেই 1 লক্ষ। কোথেকে দেবো তার কোনো হিসাব নাই। বেতনের সময় আমরা সবাই ঘাবড়ে যাই, বেতনটা কোথেকে দেবো। একটা বেতন দিলে আরেকটা বেতন চলে আসে। আমাদের যে কিচ্ছু নাই, আমি বিশ্বাস করেন 12টা ব্যাংকে কোনো টাকা নেই, 34টা ব্যাংকে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কোনো টাকা নেই। এই সময় সংগঠনের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। যতটুকু সম্ভব আমি করেছি এবং ভবিষ্যতেও করব, আমার থাকুক আর না থাকুক। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আমদানির প্রভাবে কমতে শুরু করেছে রাজধানীর চালের বাজার, কমেছে মুরগির দামও। আর ভোক্তার স্বস্তির জায়গা এখন সবজির বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল মাছের বাজারও। তবে কৃত্রিম সংকটে দীর্ঘদিন ধরেই অস্থির তেলের বাজার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সরকারের ব্যাপক চাল আমদানি এবং দেশের 64 জেলায় ওএমএস এর মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণা বাজারে এর দামে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, কমতে শুরু করেছে দাম। টাই চাল কমছে, পাইজাম চাল কমছে, গুটি চাল কমছে। আমদানি হচ্ছে এজন্যই ইন্ডিয়ান, এখন ইন্ডিয়ান চাল অ্যাভেলেবেল পাওয়া যায় বাইরে। আমদানি না করতো তাহলে মনে করেন মিনিকেটগুলো আরো অনেক দাম হইতো। 28 চাল দাম কমাইতো না, কমাইছে। পারি চালগুলো কমাইছে, গুটি চালগুলো কমাইছে, নাহলে কমতো না। তবে দাম বাড়িয়েও সংকট কাটেনি ভোজ্য তেলের। বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 192 টাকা পর্যন্ত। তারপরও নেই পর্যাপ্ত সরবরাহ। আজকে 192 টাকা পার কেজি। মানুষের যে বোতলের পরিবর্তে যে খোলা তেল নিব সেটা দিতে পারতেছে না, দাম বেশি। সিন্ডিকেটটা সম্ভবত মিল মালিকের ভিতরে হইতেছে।
2 সপ্তাহ ধরে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমতির দিকে। প্রতি কেজি ব্রয়লার 180 থেকে 190 এবং সোনালী 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস কেজি প্রতি দাম 780 টাকা। গত সপ্তাহে 780 করে বিক্রি করছি, এখন এই সপ্তাহে 780। মুরগি এবারই কমছে, লাল মুরগি কমছে কেজি প্রতি 10 টাকা, কক মুরগি কমছে আপনার কেজি প্রতি 40 টাকা, ব্রয়লার মুরগি কেজি প্রতি 30 টাকা কমছে। মুরগির বাজার তো আগে বেশি ছিল, এখন আজকে কিনলাম 10 টাকা কম। কমেছে মাছের দামও, সরবরাহ ভালো থাকায় দাম কমছে বলে জানান বিক্রেতারা। সবগুলাই কমছে, দেশিটাও কমছে, চাষেরটাও কমছে। বর্তমানে কেজিতে 20 টাকা 30 টাকা কমে আছে। তাহলে আপনার আমি তো আড়ত থেকে মাছ বাজার জানি, আড়তে পাওয়া যায় 130 টাকা 40 টাকা, এখানে 160 টাকা 70 টাকা পাওয়া যায়। 220 টাকারগুলো 200 টাকা বিক্রি করছে, 200 আর 160 টাকারগুলো 150 টাকা 140 টাকা করে এখন। আর মৌসুমের শেষ দিকে এসে কমেছে সব ধরনের সবজির দাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অমর 21 গ্রন্থমেলার খবর। আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21 গ্রন্থমেলা। বিকেল 3টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারও মেলা হবে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এদিকে এখনও শেষ হয়নি স্টল নির্মাণ সহ সাজসজ্জার কাজ। সুরাইয়া মুন্নি জানাচ্ছেন বিস্তারিত। রাত পোহালেই শুরু অমর 21 বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মাসব্যাপী মুখর হবে বইমেলা প্রাঙ্গণ। এরই মধ্যে বইমেলার জন্য বাংলা একাডেমির প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলছে স্টলগুলোতে রং দেয়া সহ শেষ সময়ের গোছগাছ। চাপ বেশি, কিন্তু যে লোক কম, মিস্ত্রি সংকটের কারণে স্টলগুলো রেডি করতে দেরি হয়। আর কাঠমিস্ত্রির কাম যদি কমপ্লিট থাকতো তাহলে রঙের কাজ আর দেরি হতো না। আমাদের খালি কালারটা ফাইনাল টান্ডা দিলেই কালার হলেই শেষ। আমাদের স্টল প্রায় শেষের পথে। এবছর বইমেলায় 4 ভাষা শহীদদের পাশাপাশি থাকছে জুলাই চত্বর। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত মেলায় থাকছে 708টি স্টল ও 37টি প্যাভিলিয়ন। সাপ্তাহিক ছুটির দিন ও 21 ফেব্রুয়ারি ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। আমরা সবাই আশাবাদী মেলাটা সফল সমৃদ্ধভাবে সে আগের মতোই আমরা যেন উদযাপন করতে পারি। এই বছরের বই মেলাতে খুব জাঁকজমক হবে, স্টলও বেশি আছে, লোকজনের ভিড় হবে। আমাদের বাঙালি সত্তার এই বইমেলাটি আসলেই খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে পাঠক তৈরিতে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বইমেলায় কোনো হামলার আশঙ্কা নেই। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তায় কন্ট্রোল রুম, সার্চ লাইট সহ র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় ভারী যান চলাচল বন্ধ থাকবে, তবে নিয়ন্ত্রণ করা হবে অন্য যান চলাচল। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে। ক্রেতার উপচে পড়া ভিড় ও ধুম বিক্রির মধ্য দিয়ে পর্দা নামল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় মেলায় মানসম্মত পণ্য উপস্থাপনের তাগিদ দেন তিনি। এস.ইউ সেলিমের প্রতিবেদন। গত 1 জানুয়ারি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসব্যাপী মেলার 31তম দিন, শেষ দিন শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে কানায় কানা পূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
দুপুরের পর থেকে রাজধানী ঢাকা সহ এর আশপাশ এলাকা থেকে মেলা প্রাঙ্গণে মানুষের সমাগম আরও বাড়তে থাকে। বিকেল শেষে সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় রূপ নেয় জনসমুদ্রে। শেষ মুহূর্তের কেনাকাটায় হাঁক ডাকে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। আজকে তো দর্শনার্থী অনেক, প্রচুর দর্শনার্থী, আসলে ঘোরাফেরা করতে খুব ভালোই লাগলো। ইলেকট্রনিক পণ্যে তেমন একটা ছাড় দেখা যায় নাই, তবে শীতের যে কাপড়গুলো, ব্লেজার টেজার এগুলা, তারপরে আপনার কাছে অ্যাক্সেসরিজগুলো, মাথার এগুলোতে মোটামুটি ভালো ছাড় দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, কিন্তু স্টল ভাড়াটা বেশি। শেষ দিন উপলক্ষে আমরা যে আশা করে আসছি যে অনেক অফার পাবো, সেরকম অফার ছিলই না। শেষ দিন হওয়ায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিশ্বে বাংলাদেশি পণ্যের বিস্তারে এর মান ও গুণে বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি। ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। অফকোর্স সরকারের তরফ থেকে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছি। মেলায় অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য উপদেষ্টা। পাশাপাশি মেলায় সফল করতে অবদান রাখায় আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানকে স্বীকৃতি স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বাণিজ্য মেলা। 2025 এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা ও পেট্রোল 122 টাকা করা হয়েছে। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাঝরাত থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। গত 1 জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকা করে বিক্রি হচ্ছিল। গত 16 বছরে চট্টগ্রামবাসীর দুর্ভোগকে পুঁজি করে একটি মহল শুধু লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা এ সময় আগামী বর্ষার মধ্যেই দৃশ্যমান অগ্রগতি পেতে সবকটি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল, আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। আগামী বর্ষার আগে কিছুটা সুফল পাবেন, পুরাটা না পেলেও পুরাটা পেতে সময় লাগবে। সামনে রমজান, ফলের চাহিদাও বাড়বে, কিন্তু ফল আমদানিতে শুল্ক হার 20 থেকে 30 এবং কর 114 থেকে 136% বৃদ্ধি করায় রমজানে ফলের বাজারে বিরূপ প্রভাব পড়বে। রমজানে আঙ্গুর সহ আমদানিকৃত ফল কিনতে কেজিতে গুনতে হবে বাড়তি 12 থেকে 23 টাকা। তাই ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবিতে একাত্তা সারা দেশের ফল ব্যবসায়ীরা। আমদানি শুল্ক কমানোর দাবিতে ঢাকার পাশাপাশি সিলেট, যশোর, ফেনী, দিনাজপুর, সৈয়দপুর সহ সারা দেশেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। এ সময় ফলমূলকে বিলাস পণ্য থেকে নিত্যপণ্য করতে সরকারের প্রতি দাবি জানান তারা। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনে পর্যটকরা ভিড় করেন বছর জুড়েই। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসেন এখানে। তাই ভরা মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হলে লোকসান গুনতে হবে পর্যটন ব্যবসায়ীদের। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিফ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে 6 ঘন্টা সাগরপথ পাড়ি দিয়ে জাহাজে করে সেন্ট মার্টিন পৌঁছান পর্যটকরা। একদিকে সমুদ্র, অন্যদিকে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য আর নীল পানির রং পর্যটকদের কাছে যেন এক অসাধারণ সুন্দরের হাতছানি। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যান। দ্বীপটা এত সুন্দর আর এত সুন্দর নীল পানি, আমার মনে হয় যে সবার একবার করে সেন্ট মার্টিন ঘুরতে আসা উচিত। সেন্ট মার্টিন জায়গাটা এতটাই সুন্দর যে যে কারোই মন কাটতে পারে। আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি, শিপে জানি। এরকম একটা সুন্দর জায়গা কক্সবাজার সেন্ট মার্টিন, যদি আমাদের দেশি এবং বিদেশি পর্যটকরাও এভাবে আসতে থাকে তাহলে আমাদের দেশের রাজস্বতে অনেক উন্নতি হবে। কিন্তু সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। তবে ভরা মৌসুম হিসেবে ফেব্রুয়ারির শুরু থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানালেন এই পর্যটন উদ্যোক্তা।
ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং কক্সবাজার পর্যটন যারা স্টক করে তারা আমরা আবেদন করেছি যে অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসটা যেন সরকার কক্সবাজার সেন্ট মার্টিন যাতায়াতটা চালু রাখে, রাত্রি যাপনটা যেন চালু রাখে। নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে জানালেন সি ক্রুজ অ্যাসোসিয়েশনের এই নেতা। সেন্ট মার্টিনবাসীদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা পুষিয়ে ওঠার জন্য উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই, এতে করে আমরা কিছুটা ক্ষতি লাঘব হবে আমাদের। সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমে সাগর পথে জাহাজ চলাচল অব্যাহত রাখলে দেশি বিদেশি পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জে হঠাৎ বেড়ে গেছে ডাকাতির ঘটনা। সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ। ডাকাতরা লুটে নিচ্ছে নগদ টাকা, বিদেশি ডলার, এমনকি ঘরের চাল ডাল সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার। সচেতন মহল বলছে আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতায় এমন হচ্ছে, তবে পুলিশ সুপারের দাবি তৎপর রয়েছেন তারা। আজমির ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গেল বছর নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা, কিল্লারপুল সহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই সহ ট্রান্সফরমার লুটে নেয় ডাকাত দল। এসব অপরাধের পাশাপাশি আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও বেড়েছে। মেশিন দিয়ে কাটাকাটি করে ঢুকা ঘরে সবাইকে আমাদের অস্ত্রের মুখে ধরে রাখছে, ধরে রাখা ওরা সবকিছু নিয়ে গেছে, আমাদের হাত পা বাইরে হাতে রুমের ভিতরে আটকে রাখছে। স্বর্ণ গয়না সব আছে, ডাকাতি করে আমার গতকালকে 4 ঘটিকাল সময় গাটে ডাকাতি করে তালা ভাঙে সবকিছু করে লেগেছে ভাই। ডাকাতি করার জন্য ওই দক্ষিণ দিক থেকে গ্রামের উত্তর দিকে আসার পথে চর মাঝখানেরা ধরা খায় মনে করেন যে মারা গেছে কিছু, আর মনে পড়েছে কিছু। হঠাৎ করে ডাকাতদের উৎপাতে সাধারণ মানুষের পাশাপাশি সচেতন মহলও উদ্বিগ্ন। তারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক। প্রশাসনের শিথিলতা নিয়ে সমালোচনা করছেন তারা। যেভাবে ছিনতাই, রাহাজানি এবং অন্যান্য সমাজ বিরোধী কাজ হচ্ছে, নারায়ণগঞ্জের নাগরিক সমাজ অত্যন্ত উদ্বিগ্ন। পুলিশ সত্যিকার অর্থেই কোনো কাজ করছে না, ফলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। তবে বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার জানান আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রচুর মানুষের বাস, এখানে 1 কোটির উপরে মানুষ বাস করে। সো এখানে সবসময়ের জন্য তো অপরাধ থাকেই, তারপরেও আমার পুলিশ সদা তৎপর আছে যাতে অপরাধ কম থাকে, এবং এখানে ছিনতাই, ডাকাতি, চুরি এসব প্রতিরোধের জন্য আমাদের মোবাইল টিম, পেট্রোল টিমগুলো সর্বদা কাজ করছে। সাধারণ মানুষ এবং সচেতন মহলের দাবি আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়ালে কমবে ডাকাতি সহ সব ধরনের অপরাধ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে স্তন ও পাইলস বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন। সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুরে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে 5 শতাধিক সুবিধাবঞ্চিত নারীকে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে উপকৃত হওয়ার কথা জানান সেবাগ্রহীতারা। 10 জন ডাক্তার আমরা ঢাকা থেকে এখানে এনেছি যাতে মহিলারা দেখাতে পারে, কারণ মহিলারা তো কোনো পুরুষের কাছে যাবে না। প্রত্যন্ত এলাকায় থাকছে এরকম মহিলাদেরকে একত্রিত করে যদি এই সেবাটা দেয়া যায় বা চেক আপটা দেওয়া যায় যে আসলে তাদের এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, যেটা তাদের সচেতন করবে, এবং যদি কোনো রোগ থাকে এই রোগীগুলো পরবর্তীতে সেবাও নিতে পারবে। 500 ওয়ামেনকে এখানে অ্যাকুমুলেট করেছি, যাদের মধ্যে যে কজন রুগী আমি পাবো তাদের লিস্ট নিয়ে আমি কোনো না কোনো হসপিটালের সাথে এদেরকে ইনকর্পোরেট করে দেবো যাতে ওরা সার্ভিসটা পায়। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছেই না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও 42 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা 47,500-র কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে ইউক্রেনের একটি বহুতল ভবনে রুশ ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। অন্যদিকে ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় থেমেছে ইসরায়েলি হামলা, চলছে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি। তবে তারপরও থেমে নেই লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে মিলছে একের পর এক লাশ, ফলে প্রতিদিন বেড়েই চলছে নিহতের সংখ্যা। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 42টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 2023 সালের অক্টোবর থেকে চলা হামলায় নিহতের সংখ্যা প্রায় 47,500 জনে পৌঁছেছে।
এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে থেমে নেই প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ। ইউক্রেনের সুমি অঞ্চলের একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এ হামলায় 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 13 জন। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে বৃহস্পতিবার রাশিয়া রাতের আধারে মোট 21টি ড্রোন হামলা চালায়। ইউক্রেনীয় বিমান বাহিনী 37টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে। অন্য 39টি তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে জানিয়েছে সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এর তথ্য বিশ্লেষণ করবে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 40 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আজ শেষ হচ্ছে বিপিএল এর লিগ পর্ব, যেখানে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে মোকাবেলা করতে হবে আশাহীন ঢাকা ক্যাপিটালসকে, আর শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল। এ পর্যায়ে 3 দলের প্লে অফ একদম নিশ্চিত হলেও চতুর্থ দল হিসেবে এখনও দোদুল্যমান রাজশাহী ও খুলনা। এদিকে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দেখতে দেখতেই শেষ পর্যায়ে ঠেকেছে বিপিএল এর লিগ পর্ব। 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশাল যে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলছে তা একদম নিশ্চিত। এদিকে সবার আগে প্লে অফ নিশ্চিত করেও যেন এখনো ধুঁকছে রংপুর রাইডার্স। লিগ পর্বে তারা খেলে ফেলেছে সব ম্যাচ। প্রথমে টানা 8 ম্যাচ ধরে জয়ের ধারা অব্যাহত রাখলেও পরে 4টিতে হেরে যেন কোয়ালিফায়ার খেলা নিয়ে অনিশ্চয়তা পড়ে গেছে দলটি। এর আরও একটি কারণ চিটাগং কিংসের ঘুরে দাঁড়ানো। 11 বার মাঠে নেমে রংপুরের সমান হার তাদের। বাকি আছে মাত্র একটি ম্যাচ, জয় পেয়েছে 7টিতে, আবার রান রেটেও এগিয়ে গেছে দলটি। লিগ পর্বে নিজেদের শেষ লড়াইয়ে বরিশালকে পরাস্ত করতে পারলে রংপুরের সমান 16 পয়েন্ট হলেও রান ব্যবধানে 2 নম্বরে চলে আসতে পারে চিটাগং। এর ফলে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ হতে পারবে তারা। এদিকে লিগ পর্বে নিজেদের শেষ লড়াইয়ে প্রতিপক্ষ ঢাকা থাকলেও খুলনার যুদ্ধটা মূলত দুর্বার রাজশাহীর সঙ্গে। রাজশাহী 12 ম্যাচ খেলে 6টি করে জয় পরাজয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে। 11 বার মাঠে নেমে খুলনার জয় 5টিতে। ঢাকাকে বড় রান ব্যবধানে হারালে 12 পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে গিয়ে প্লে অফের চতুর্থ ও শেষ দল হিসেবে নিশ্চিত করতে পারবে খুলনা। এতে স্বপ্নভঙ্গ হয়ে যাবে রাজশাহী। এখন দেখবার পালা লিগ পর্বের শেষটা কেমন হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল, এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায়। দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়া। ইসলামী শাসন চায় দেশের মানুষ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জোটবদ্ধ নির্বাচনের পথে ইসলামী দলগুলো, ঐক্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রাণের মেলা বইমেলা শুরু হচ্ছে আজ। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন ডিএমপি কমিশনার। এবং বাণিজ্য মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়, বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, পণ্যের মান বাড়ানোর তাগিদ উপদেষ্টার। এ ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।